নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হবে বৃষ রাশি এবং বৃষ রাশির একাদশভাবে যে ষষ্ঠ গ্রহের একটি যোগ তৈরি হবে, একটি নয় অনেকগুলো। তো এই যোগগুলোর ব্যাপারে আলোচনা করব। শনির রাশি পরিবর্তন, শনির সঙ্গে রাহুর সহাবস্থান এবং এর ফলে পিশাচ যোগের নির্মাণ এবং তার ফলে কালসর্প যোগের তৈরি, এরকম আরও একাধিক যোগ আছে। এই যোগগুলোর সঠিক প্রভাব বৃষ রাশির জীবনে কি পড়বে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই সব নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা বড় হতে পারে, অনেক দিন পর ভিডিও দিলাম বৃষ রাশির জন্য। যা বলবো আমি জানি আমার দর্শক সংখ্যা খুব কম, 50 জন লোক দেখবে, কিন্তু তাদের জন্য ভিডিওটা করছি। 50 জন লোক ভিডিওটা দেখবে এবং তাদের কাজে লাগবে, তাই জন্য আমি ভিডিওটা বড় করব এবং হচ্ছে যে যা বলার, যেগুলো প্র্যাকটিক্যাল কথা সেগুলো বলবো খালি। আর মন দিয়ে শোনো, খুব দরকার। এর আগে আমি জানি এই বিষয় সম্বন্ধে বড় বড় পণ্ডিতরা, এক্সপার্টরা, দিগ্গজরা অনেক কথা বলে গেছে। শনি রাশি পরিবর্তন, শনি এখানে আসছে, শনি রাহুর সঙ্গে যোগ দিচ্ছে, এই যোগ ও যোগ সেই যোগ, বহু কথা বলে গেছে এবং তোমরা জানো যে সেগুলো অনেকটাই সত্যের অপলাপ। ম্যাক্সিমাম মানুষেরা তাই করে গেছে। তো যাই হোক, তাদের কাজ তারা করেছে এবং সবাই নয়, কেউ কেউ এটা করে এবং এটা কি করা যাবে, এটা চলে। তবে আমি যেটা করি সেটা হলো যে অতটা মানে লেকচার মারতে পারি না। আমি চেষ্টা করি যে যেটা সত্যি সেটা মানুষের সামনে তুলে ধরার, তাতে মানে দর্শক কম হোক, কিন্তু যারা দেখবে তারা বুঝবে যে হ্যাঁ, লোকটা ঠিক বলেছে। এইটুকু আমি চাই। 50 জনই দেখুক, তাদের জীবনে সত্যি করে কাজে লাগুক, তারা সঠিকটা জেনে সঠিকভাবে কাজ করে তারা ভালো থাকুক, এটা আমার উদ্দেশ্য। ব্যাস, এই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, আর কোন কোন বিষয়ে আমাদের ভালো ফল আসবে, আর কোন কোন বিষয়ে থাকতে হবে সাবধান, এবং লাস্টে বলবো প্রতিকার। একটা মজার কথা হলো যে শনি রাশি পরিবর্তন, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, ভিডিও হচ্ছে, লোকে শুনছে, খুব খাচ্ছে। বেশিরভাগ লোক একবারে এমন ভয় দেখাচ্ছে যে মানে ভিডিও দেখতে দেখতে কেউ না হার্ট ফেল করে ফেলে। এখন যাই হোক, শনি বৃষ রাশির মিত্র গ্রহ। শনি আমাদের বৃষ রাশির নবমপতি ও দশমপতি, মানে ভাগ্যপতি ও কর্মপতি শনি। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর, বৃষ রাশির অধিপতি তোমরা জানো যে শুক্র। এখন এই শুক্র শনি আবার একসঙ্গে হবে মীন রাশিতে 30শে মার্চে। 30শে মার্চ থেকে 18 মে পর্যন্ত শনি রাহু একসঙ্গে থাকবে। তার ফলে একটা যোগ তৈরি হবে যার নাম হচ্ছে শ্রাপিত দোষ বা পিশাচ দোষ। কেউ কেউ এটা যোগও বলে, হয়তো আমি বলি যেহেতু এগুলো খারাপ গ্রহের সহাবস্থানে হয়, তাই এগুলোকে আমি দোষ বলি, যোগ বলবো না। কারণ যোগ ভালো ফল দেয়, দোষ খারাপ ফল দেয়, তাই আমি দোষ বলবো। এখন মানে সৌভাগ্যের কথা এটাই যে শনি রাহু শুক্র তোমাদের মিত্র, তাই তোমাদের ভালো ফল দেবে এবং তোমাদের ভালো স্থানে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, যেটা হচ্ছে একাদশ ভাব। মানে যে ভাবটা দিয়ে আমরা কিছু লাভ করব কিনা, বা কোনো কিছু লাভ করলে কতটা করব, কিভাবে করব, এই ব্যাপারটা বিচার করি আমরা একাদশ ভাব থেকে। তাহলে লাভের ঘরে যখন এত এত কিছু হচ্ছে, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হতে চলেছে। আমি আবার বলছি যে ভালো মন্দ দুটোই হবে। এই যে মীন রাশিতে, যেটা তোমাদের একাদশ ভাব, এই মীন রাশিতে 6টা গ্রহ এক জায়গায় হবে। তো এর ফলে কি শুধুই ভালো হবে? তা হতে পারে না, আবার শুধুই খারাপ হবে তাও হতে পারে না। ভালো মন্দ দুটোই হবে। এইবার কতটা হবে সেটাই আমি বিচার করে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে আগে বলি যে এই যে 6টা গ্রহ একসঙ্গে আসছে, 30শে মার্চে আসবে, তারপরে 30শে 31শে পরে 1 তারিখ থেকে আবার চন্দ্র যখন মেসে চলে যাবে তখন পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। এখন চলছে চতুর্গ্রহী যোগ, তারপরে শনি যখন যাবে পঞ্চগ্রহী যোগ, চন্দ্র যখন যাবে ষষ্ঠগ্রহী যোগ। একসঙ্গে 6টা গ্রহ থাকবে কোথায়? একাদশ ভাবে, মীন রাশিতে, যা কিনা যে রাশিটাকে বলা হয় ধর্মের ঘর, আধ্যাত্মিকতার ঘর। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এখন কোথায় আছে? বৃষ রাশিতে, মানে তোমাদের রাশিতেই আছে। দেবগুরু বৃহস্পতি তোমাদের শত্রু, মানে তোমাদের অষ্টমপতি। তাহলে অষ্টমপতি এখন ওদিকে আছে কোথায়? তোমাদের লগ্নে। আর অষ্টমপতি এবং একাদশপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি,
তাহলে অষ্টম ভাবটা এখন তোমাদেরকে কি করছে, বৃষ রাশি কি করছে, চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, খুব কষ্ট দিচ্ছে শরীর, তারপর হচ্ছে যে আয় ইনকাম কর্ম সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জের মুখে রেখেছে দেবগুরু বৃহস্পতি। ওই দেবগুরু বৃহস্পতির আরেকটি ঘর মীন রাশি, ওখানেই এই ষষ্ঠ গ্রহী যোগটা 30শে মার্চ তৈরি হবে। এখন এই যে শনি ও রাহু একসঙ্গে আছে, তার ফলে শ্রাপিত দোষ তৈরি হবে। রাহু রবি একসঙ্গে থাকবে, তার ফলে গ্রহণ দোষ তৈরি হবে। রাহু চন্দ্রর ফলেও গ্রহণ দোষ তৈরি হবে। রাহু শুক্রর ফলে কি হবে, গুরু শিষ্য যোগ নাকি কুচক্র যোগ। কেউ বলবে গুরু শিষ্য, কেউ বলবে কুচক্র, কিন্তু আমি ওটাকে কুচক্রই বলবো। রাহু বুধ, ওটা নাগ দোষ বা জড় দোষ তৈরি হবে। আবার কি হবে, আরো আছে, এরপরে শনি চন্দ্র একসঙ্গে থাকছে, তার ফলে বিষ দোষ তৈরি হবে। আবার আছে কাল সর্প দোষ। তাহলে এতগুলো দোষ তৈরি হচ্ছে, তাহলে কি হবে, খারাপটাই বেশি হবে। কিন্তু এটাও নয় যে শুধু খারাপটাই এত বেশি হবে, ভালোটা হবে না, তা নয়। কিন্তু আবার খারাপটা হচ্ছে বলে ভয়ে একবারে জড়ো হয়ে যেতে হবে বা কুঁকড়ে যেতে হবে, তা কিন্তু নয়। চ্যালেঞ্জ আসবে, এবং কোন কোন ক্ষেত্রে বাধা বা চ্যালেঞ্জ আসবে আমি আজ সেটাই বলবো। কোনো এমন কোনো চিন্তা কিছু করতে হবে না, এবং যার ফলে তোমাদের একবারে ভয়ে জড়ো হয়ে যেতে হবে, হতাশ হতে হবে বা হার্ট ফেল করতে হবে, তেমন কোনো কারণ নাই। কিন্তু হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে, কারণ এই যোগগুলো রেয়ার যোগ, এগুলো আসে আবার চলে যায়। এই যোগের যে ফলগুলো, এতগুলো যোগ যে একটা ঘরে তৈরি হচ্ছে, তার ফলটা কিন্তু সুদূর প্রসারী হবে, অনেক দিন পর্যন্ত এই ফলটাকে আমাদের ক্যারি করতে হবে। কারো কারো ক্ষেত্রে একদিনেই ফল ফলবে না। 30শে মার্চ থেকে 18 মে পর্যন্ত রাহু শনির সহাবস্থানের ফলে যে শ্রাপিত দোষ বা পিশাচ দোষ তৈরি হচ্ছে, তার ফলটা কিন্তু একদিনে হবে না, মানে একদিনেই ঘটবে না। আস্তে আস্তে ওই সময়ের 40 দিনের মধ্যে ঘটবে, এবং 40 দিনে যে ফলটা যদি ঘটে যায়, ভালো মন্দ যাই হোক না কেন, সেটা কিন্তু তোমাদের মোটামুটি আজীবন এই ফলটা ভোগ করতে হবে। এরকম বড় পরিবর্তন আসছে। আর একটা কথা বলে রাখি, অনেক পণ্ডিত বলছেন, এবং এটা সঠিক কথাই, এটা আমিও বলি, যে এই ব্যাপারটা যেটা হচ্ছে, অর্থাৎ মীন রাশিতে মানে ধর্মের ঘরে বা মীন রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতিকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়। এই নারায়ণ যখন আমাদের মীন রাশি, যখন ওখানে নারায়ণ যখন আমাদের রাশির অধিপতি, তাই নারায়ণের ঘরে, অর্থাৎ মীন রাশিটা আবার জল রাশি, মানে মহাসাগরের সঙ্গে তুলনা করা হয় মীন রাশিকে। এবার জলরাশিতে নারায়ণের ঘরে যখন এতগুলো গ্রহ একসঙ্গে জড়ো হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে যেন সমুদ্র মন্থনের সময় যেভাবে দেবতারা এবং ঋষিমুনিরা আমাদের নারায়ণের কাছে গেছিলেন যে সমুদ্র মন্থন হচ্ছে, তো এই সময় আমাদের কি করা উচিত, মানে অ্যাকচুয়ালি সমুদ্র মন্থনের প্রাককালে যখন লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিলেন, তখন জগৎ শ্রীহীন হয়ে গেছিল, অন্ধকারে নিমজ্জিত হয়েছিল এবং বলহীন হয়ে পড়েছিল দেবতারা এবং সবাই। তাই এই শ্রীহীন অবস্থা থেকে কিভাবে উদ্ধার পাবো, এই উদ্ধার পাবার নিদান বা বিধান তারা নিতে গেছিলেন আমাদের নারায়ণের কাছে। তো ঠিক এরকমই একটা অবস্থা এখন যেন তৈরি হচ্ছে। সমস্ত গ্রহগুলো একসঙ্গে দেবগুরু বৃহস্পতির ঘরে গিয়ে বলতে চাইছে যে গুরুদেব, এবার আমাদের পথ দেখাও, এবার আমাদের বিচার দাও, আমরা কিভাবে কাজ করব আর কি ফল জগতের জন্য দেব, কিভাবে দেব সেটা তুমি বলে দাও। এরকমই একটা মনে হচ্ছে যোগ তৈরি হচ্ছে। তাই এটাকে অনেকে সমুদ্র মন্থন যোগ তৈরি, মানে যোগ বলেও অভিহিত করছে। তো সমুদ্র মন্থন যোগ বলছে, তো হোক, সমুদ্র মন্থন হোক বা অন্যান্য আরো যা কিছু যোগ আছে, কালসর্প দোষ হোক, নো প্রবলেম, যোগ তো হবেই, যা হবার তা হবেই। আমার মনে হয় যে এসব ভেবে আমাদের এখন কোনো কাজ নাই। কোন দিকে চ্যালেঞ্জ আসবে জেনে নিয়ে, কোন কোন দিকে চ্যালেঞ্জ আসবে, কোন কোন দিকে সতর্ক থাকতে হবে আগে থেকে জেনে নিয়ে আমরা সেরকম আমাদের যা ক্ষমতা সেই অনুযায়ী আমরা কাজ করব, সতর্ক থেকে কাজ করব, চোখ কান খোলা রেখে কাজ করব। এই হলো আমাদের কর্তব্য। এবারে আমি বলেছি প্রথম যে গ্রহটাকে নিয়ে আলোচনা করব বা যে যোগটাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো যে রাহু রবির একসঙ্গে অবস্থান। রবি তোমাদের হচ্ছে যে চতুর্থপতি। তাহলে চতুর্থ ভাবটা আমরা কিভাবে দেখি, আমাদের ঘর, আমাদের মন, আমাদের বন্ধু, আমাদের মাতা বা মা। তো এই এই কটা বিষয় কিন্তু এখন আমাদের বাধা দেবে, আমাদেরকে শান্তি, আমাদের মনের শান্তি বিঘ্নিত করবে। অর্থাৎ পারিবারিক সমস্যা আসতে পারে, মায়ের শরীরের স্বাস্থ্যর ওপর যত্ন নিতে হতে পারে, বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে, বাদ বিবাদ হতে পারে, এই রকম বা আরও মানসিক অবস্থা বা শান্তি যেন একটু হলেও বিঘ্নিত হবে। সেই
সুযোগগুলো আমাদের সামনে বা সম্ভাবনাগুলো আমাদের সামনে আসতে পারে। তাহলে রবির ফলে রাহু রবি একসঙ্গে আছে, গ্রহণ দোষ তৈরি করেছে, এর ফলে আমাদের বদনামও হবে। তাহলে আমাদের এইগুলো থেকে বাঁচতে হবে। এবারে আসছি চন্দ্রকে নিয়ে। রাহু চন্দ্র দুদিন হলেও থাকবে ওই মীন রাশিতে তখন 30শে মার্চের পর থেকে। তাহলে এই রাহু চন্দ্র, সেও চন্দ্র আমাদের যেহেতু 3 নম্বর অধিপতি, মানে তৃতীয় ভাব, তাহলে তৃতীয় ভাবটাকে দেখছে, তাহলে ভাই বোন আত্মীয় স্বজন এরা আমাদের বাধার কারণ হতে পারে বা চিন্তার কারণ হতে পারে, বা এরা আমাদের সঙ্গে শত্রুতা করতে পারে, আমাদের সঙ্গে এদের বাদ বিবাদ হতে পারে। তো এই বিষয় নিয়ে সাবধান থাকতে হবে। তাহলে এই সময় কি করতে হবে, মানে আমাদের বাক সংযম করতে হবে, আর মাথা ঠান্ডা রেখে কি করতে হবে, যে এই বিষয়গুলো যাই আসুক না কেন আমাদের সামনে, সেগুলোকে হ্যান্ডেল করতে হবে কেয়ারফুলি। এবার আসবো রাহু বুধকে নিয়ে। রাহু বুধের ফলে কি হবে, জড় দোষ তৈরি করে। জড় দোষ মানে হলো জড়, মানে মানুষকে জড় বুদ্ধি সম্পন্ন করে, মানে এমনভাবে অবস্থা তৈরি করবে, সব জানি কিন্তু কিছু করতে পারছি না, জেনে শুনে চুপচাপ অসহায় হয়ে থাকতে হচ্ছে। এই বিষয়টা তোমাদেরকে মানে তোমাদের সামনে আসতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। তো এই বিষয়টা মনে রাখতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। যেমন বুধের কথা বলি, বুধ তোমাদের ধনপতি আর পঞ্চমপতি। ধনপতি মানে হলো যে ধন সঞ্চয় আমি কতটা করব, সঞ্চয় কতটা করব, সেটা আমাদের বুধ কন্ট্রোল করে। আর এদিকে পঞ্চমপতি মানে সন্তান আমার কেমন থাকবে, আমার উচ্চশিক্ষা কেমন হবে, আমি কেমন প্রেম করব, আমি কিভাবে ভবিষ্যতে পরিকল্পনা করব, এবং আমার আর্থিক বিষয় ভবিষ্যতে পরিকল্পনাটা কি, সেটা আমি বিচার করব বুধের দ্বারা। সেই বিষয়গুলো কন্ট্রোল করে আমাদের বুধ। তাহলে এইবার যখন রাহুর সঙ্গে বুধের একটা মিলন হচ্ছে, তাহলে বুধ কি করবে, যেহেতু বুধ আর রাহুকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বুধ আর রাহু তোমাদের মিত্র গ্রহ, তাই ওরা তোমাদেরকে পজিটিভ ফল দেবে, এবং ফল এটাই দেবে যে এক্সট্রা কিছু প্রাপ্তি হতে পারে, সঞ্চয় হবে, অর্থ আসবে। কিন্তু মুশকিল হলো এটাই যে ওখানে ভুললে চলবে না যে ওখানে এমন যোগ তৈরি হবে, বুধের সঙ্গে চন্দ্র থাকবে। বুধ নিউট্রাল গ্রহ, কোনো ক্ষতি নেই, কিন্তু বুধ ওখানে কি হবে, নিজের ক্ষমতা হারিয়ে অপরের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে তোমাদের এখন ভাবতে হবে যে আমি যে সঞ্চয়টা করছি বা করতে চাইছি, এইটার পিছনে অন্য কারোর হাত নেই তো, বা অন্য কারোর বুদ্ধি নেই তো। অর্থাৎ আমার যেটা ব্যাংকে রাখা দরকার ছিল সেটা আমি শেয়ারে লাগাচ্ছি না তো, বা কোনো জুয়া সাট্টায় লাগাচ্ছি না তো। এই সম্পদটা যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি বুধের দ্বারা, বুধের কৃপায়, সেই সম্পদটা আমার আগামী দিনে ফল দেবে তো, আমার এই সম্পদটা সুরক্ষিত থাকবে তো। এই ব্যাপারগুলোকে কিন্তু ভাবতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। সন্তানের ক্ষেত্রে বলবো যে আমি সন্তানকে বিদেশে পাঠাবো। বুধ এখন কোথায় আছে, একাদশ ভাবে। তোমাদের একাদশ কিন্তু কালপুরুষে দ্বাদশ। তাহলে দ্বাদশ ভাবটা বিদেশের ভাব, বিদেশে পড়াশোনা, বিদেশে স্থায়ী হওয়া, সেটেল হওয়া, বিদেশে কর্ম করা, এইগুলোকে বোঝায়। বুধ এখন তোমাদের সন্তান এখন বিদেশ যেতে পারে, বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করার ক্ষমতা তাদের হবে এবং তারা সুযোগও পাবে। এই যে যাচ্ছে সন্তান বিদেশে বা যাবার সুযোগ তৈরি হবে, তো এই যে গেলেই যে তারা সাকসেসফুল হবে বা কতটা হতে পারে, বা আমার অর্থটা আমার পুত্র বা সন্তান কেমন কাজে লাগাতে পারবে, কতটা কাজে লাগাতে পারবে, এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। চ্যালেঞ্জ এইগুলোই চ্যালেঞ্জ আনবে। প্রেম আমি করছি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি একটা বান্ধবী জুটিয়েছি খুব কষ্ট করে, কিন্তু খুব ভালো ভালো কথা বলে জুটিয়েছি, কিন্তু সে থাকবে তো, সঠিক মানুষ তো, এই ব্যাপারগুলো ভাবতে হবে। এইগুলো আসতে পারে খুব ভালো প্রেম, কি মজা, কিন্তু তারপরে যদি সাজা হয় তখন কি হবে, এইগুলো ভাবতে হবে। আবার যদি বললাম যে ভবিষ্যতে পরিকল্পনার কথা বললাম, যে ওই যে ভবিষ্যতের কথা ভাবতে হবে, যেহেতু পঞ্চম ভাবটা ভবিষ্যতে পরিকল্পনা। আমার ট্যালেন্ট আছে, আমি গান করি ভালো, বুধ ভালো গান করায়, বুধ ভালো বক্তা তৈরি করে, বুধ ভালো আইনজ্ঞ তৈরি করে বা বিচারক তৈরি করে, বুধ ভালো ম্যানেজার। তো এই সমস্ত ব্যাপারগুলো বুধ তৈরি করে ভালো। তো এই বুধ কিন্তু রাহুর সঙ্গে থেকে আমার এই সমস্ত ফিল্ডে, বুধ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো বা অনলাইনে কাজ করো, তাদের কিন্তু ভালো সুযোগ আসছে কিছু আর্ন করার, মানে উপার্জন করার, আয় করার। তো সেই সুযোগগুলো তোমাদেরকে সঠিকভাবে কাজে লাগিয়ে তোমাদেরকে দোষটাকে যোগে পরিণত করতে হবে। কালসর্প দোষ, বুধ রাহু নাগদোষ, জড়দোষ তৈরি করছে, সেই দোষটাকে যোগে পরিণত করতে হবে বা যোগে কনভার্ট করতে হবে। আমার কাছে আমি যেভাবেই ইনকাম করি না কেন, অর্থ এলে আমি তাকে প্রপার ইউজ করব, তাকে সংরক্ষিত করব ভবিষ্যতের জন্য। এইটা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতেই হবে, না হলে কিন্তু তোমাদের খুব বিপদ।
বিপদ মানে কোনটা? ওই বিপদ মানে আসবে তো, টাকা আসবে, বুধ টাকা দেবে, আমার টাকা ইনকাম করার খিদে বাড়িয়ে দেবে। রাহু যখনই কোনো গ্রহের সঙ্গে সংযোগ করে, সহাবস্থান করে, তখন সেই গ্রহের কারকতা বাড়িয়ে দেয়, দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর সঞ্চয়ের খিদে বাড়িয়ে দেবে। যেহেতু বুধ সঞ্চয় কারক তোমাদের ক্ষেত্রে, আমাকে আরো সেভিংস করতে হবে, আরো সঞ্চয় করতে হবে, আরো টাকা গ্যাদার করতে হবে, আরো আমদানি করতে হবে, এইটা খিদে বাড়িয়ে দেবে রাহু। কিন্তু সেটা ভালো জিনিস, তেমনি ওই সঞ্চয়টা আমার কোন দিকে আমি কাজে লাগাবো সেটাও কিন্তু বুধ ভাবাবে, এবং যদি এটা সঠিক পথে যায় তো আগামী দিনে এটা ফল দেবে, না হলে দোষ হয়ে যাবে, এটা মাথায় থাকে যেন। আর বুধ এটা করবেই, সিদ্ধান্তহীনতায় ভোগাবে, ভুল সিদ্ধান্ত নেওয়া করাবে, অর্থ এবং সময়ের অপচয় করাবেই, এটা যেন মাথায় থাকে। এবারে রাহুর সঙ্গে শুক্রের আমাদের দেখা হচ্ছে, সহাবস্থান হচ্ছে, তাহলে রাহু শুক্র একসঙ্গে থাকলে কি হবে? কুচক্র দোষ তৈরি করে। কিরকম কুচক্র? এই যে লগ্নপতি যেহেতু, তাই আমার হচ্ছে যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তো কিন্তু ওই শুক্র কিন্তু তোমাদের ষষ্ঠপতি, ষষ্ঠ ভাবটা কোনটা? তুলা রাশিটা। ষষ্ঠ ভাবটা কি? ঋণ, শত্রু, রোগ। ওরা না রোগ বাড়িয়ে দেয় আবার। ইনকাম করব, টাকা ইনকাম করছি খুব, কিন্তু কাজের চাপ পড়ছে এমন, সেদিকে খেয়াল নাই, খাওয়া ঘুম ঠিক মতো হচ্ছে না, যেন রোগ না বাড়িয়ে দেয়। কোন কোন বিষয়ে রোগ হতে পারে? শুক্রের কারণে, শুক্র ঘটিত যেসব রোগগুলো হয়, সুগার হতে পারে, রক্ত ঘটিত সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে যে প্রস্টেট সমস্যা হতে পারে, এরকম টাইপের আরো অনেক সমস্যা যেগুলো শুক্র দেখে, সেগুলো সেই রোগগুলো হতে পারে। তো যাতে না হয় সেই ব্যবস্থা করো, কারণ এই যে ডেলি রুটিন, ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি, শুক্র রাহু একসঙ্গে থাকবে, ডেলি রুটিন প্রভাবিত হবে, রুটিনটা ব্রেক হতে পারে। আমি যে কাজটা রোজ করি, মন দিয়ে করি, সে কাজটা কোনো কোনো কাজ হয়তো আমি ব্যস্ততার কারণে করতে পারবো না, সময়ের অভাবে করতে পারবো না। শত্রুরা একটু হলেও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, আমি বলছি যেহেতু শুক্র রাহু শনি তোমাদের ফেভারিট, মানে ফেভার করে, মানে তোমাদের অনুকূলে থাকা বা বন্ধু গ্রহ, তাই শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠলেও ক্ষতি করতে পারবে না। রোগ শরীরে এলেও সেটা ওষুধ খেলে বা তার ব্যবস্থা করলে, চিকিৎসা করলে রোগটা সেরে যাবে। আর ঋণ, আরেকটা কথা বলি, ঋণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের ঋণের চাহিদা, মানে ঋণ করতে হবে, এই ইচ্ছাটা তৈরি হবে মনের মধ্যে, যে ধার করব, আর ধার করলে আমরা ধারের টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবো, একটা গাড়ি করতে পারবো, আর গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এই ইচ্ছাটা জাগবে, খুব একটা পাগলের মতন হয়ে যাবে তোমরা। পাগলের মতো হলে কি হবে? কালকে ওই ঋণটা আমি শোধ করতে পারবো তো, যদি এইরকম শোধ করার ক্ষমতা থাকে বা সেরকম কোনো অবস্থা থাকে তবেই ঋণ করবে, না হলে কিন্তু ওই ঋণটা পরবর্তীকালে একদম এমন বোঝা হয়ে দাঁড়াবে যে উদ্ধার করতে, মানে উদ্ধার পাওয়া খুব মুশকিল। এটা ভালো করে যেন মাথায় থাকে। এরপরে রয়েছে শনি, যখন একাদশভাবে যাচ্ছে, শনি তোমাদের ভাগ্যপতি ও কর্মপতি, ভাগ্য ও কর্মকে লাভের ঘরে নিয়ে পৌঁছাবে শনিদেব। শনি তোমাদের কিন্তু এই যে শনি রাশি পরিবর্তন হচ্ছে না, এই রাশি পরিবর্তনটার ফলে তোমাদের জীবনে আয়, ইনকাম, কর্ম, ভাগ্য সবকিছু পজিটিভ ফল দেবে। কিন্তু প্রথম দিকে শনি যেহেতু এতগুলো গ্রহের সঙ্গে থাকবে না, তখন কিন্তু ওই প্রথম দিকটা একবারে যেহেতু একটা চেঞ্জ আনবে, বড় সড়ো চেঞ্জ আনছে, তো তখন কিন্তু সাফল হবে, মানে নাড়াচাড়া হবে, আন্দোলন হবে, মন্থন হবে। আমাদের আমাদের কি করতে হবে এই সময়? প্রত্যেকটি মানুষকে এই সময় করতে হবে নিজের মনের মধ্যে থাকা যে জনার্দন আছে, যে নারায়ণ আছে, সেই নারায়ণ মহাসাগর, মনরূপী মহাসাগরে যে নারায়ণ শায়িত আছে, সেই নারায়ণকে সাক্ষী রেখে আমাদের আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা, আত্মমন্থন করতে হবে। এই আত্মমন্থনের মাধ্যমে আমরা আমাদের জীবনে যেটা দরকার সেগুলোকে রাখবো, যেগুলো দরকার নয় সেগুলোকে বর্জন করব, এবং চির শান্তি আমরা খুঁজবো। সেই শান্তির মাধ্যমে আমরা ধর্মের পথে থেকে, সত্যের পথে থেকে ঈশ্বরের দিকে আমরা এগিয়ে যাব এবং মুক্তির দিকে আমরা এগিয়ে যাব। এই হলো আমাদের প্রথম এবং প্রত্যেকটা মানুষের কর্তব্য। এখন বর্তমানে এই যোগটাই যেন মহাকাল আমাদের সবাইকে দিতে চাইছে। যদি আমরা এই বার্তা না শুনি বা বুঝি বা বোঝার চেষ্টা করে সেরকম কাজ না করি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে এই যে যোগ সেগুলো দোষে পরিণত হবে, এবং আগামী দিনে আমাদের শাস্তি পেতে হবে, এবং কঠোর শাস্তি। সে শাস্তি কি শাস্তি সেটা সেই জানে, তবে শাস্তি এমন হবে যে তাকে হয়তো আজীবন কাল ভোগ করতে হতে পারে। তাই বলছি যে এরকম কোনো ঘটনা ঘটবে না যে ভয়ে মরে যেতে হবে, ভয়ে একদম জড়সড় হয়ে পড়তে হবে। আবার এমনও কিছু হবে না যে একবারে আমি মানে আমি যে অবস্থায় আছি সেখান থেকে কোটিপতি হয়ে যাব রাতারাতি, সেরকমও কিছু হবে না। তবে
বলবো যে পরিবর্তন সবার জীবনে আসছে এবং পরিবর্তন হবে। আর বৃষরাশির ক্ষেত্রে বলবো যে পজিটিভ পরিবর্তন আসছে, ভয়ের কিছু নেই। তো এই যে এবারে বলবো আমার একটা কালসর্প দোষ যেটা আছে, সেটা না বললেই নয়, সেটা ভয়ানকভাবে তৈরি হবে 30শে মার্চের পর থেকে একেবারে জুলাই মাস পর্যন্ত। সেই কালসর্প দোষ মানে ওই সময় যারা বিয়ে করবে, যাদের বাচ্চা হবে, যাদের বাড়ি নির্মাণ হবে বা যা কিছু মাঙ্গলিক কাজ হবে, সেই মাঙ্গলিক কাজগুলো কিন্তু পরবর্তীকালে মঙ্গল ডেকে নাও আনতে পারে। তাই বলছি ওই সময়কালে, ওই যতদিন কালসর্প গোচরে থাকবে ঠিক ততদিন পর্যন্ত তোমাদের যে কোনো কাজ করার আগে ভাবতে হবে, সঠিক সময় করতে হবে। এবং আমি বলবো যে যদি এই সময় এই যে কালসর্প থাকাকালীন আমি বলবো যে বাচ্চা বাচ্চা প্রসব তো এগুলোকে আটকানো যাবে না। বাকি যে সমস্ত কাজগুলো আমরা আটকাতে পারি, যে ওটা এখন 2 মাস পরে হলেও চলবে গো, এখন দরকার নাই, সেই রকম যদি হয়, যেমন বিয়ে থাওয়া, যেমন বাড়ি কেনা, যদি সেরকম হয় তো সেগুলো এখন পেন্ডিং রেখে দাও। কতদিন পর্যন্ত? ওই জুলাই পর্যন্ত, তারপরে যা করার করবে। আমি এটা আমার ব্যক্তিগত দিক থেকে বললাম, বাকি তোমাদের ইচ্ছা, নো প্রবলেম, বাকি তো তোমাদের যেটা ভালো হবে সেটা করবে। এটাই বলবো যে মহাকাশে, এই মহা বিশ্বে, মহাব্রহ্মাণ্ডে এখন এই সমস্ত বেশিরভাগ দোষ হচ্ছে এবং এই দোষের ফল খুব সুদূর প্রসারী চলবে। অনেক দিন ধরে মানুষের জীবন, কর্ম, সব কিছু, পরিবার, মন, সব কিছু একেবারে অস্থির অবস্থায় থাকবে। তাই এই সময় কোনো মাঙ্গলিক কাজ যেগুলো আমাদের সত্যিকারের মঙ্গল করে আমাদের জীবনে, সেই সমস্ত না করাটাই ভালো। এটাই বলতে চাইছি, বাকিটা তোমাদের ইচ্ছা। এরপরে আসছি প্রতিকার। প্রতিকার করার জন্য কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র কয়েকটি গ্রহকে একটু শান্ত করার চেষ্টা করলেই হবে। কি না, ওই যে রবি, চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি। মঙ্গল, এই 4টে গ্রহ, মঙ্গলবার দিন জবা ফুলে মালা দাও মা কালীকে, রবিবার দিন লাল ফুল দান করে দাও, লাল দ্রব্য দান করে দাও, কি প্রবাহমান জলে ভাসিয়ে দাও। আর বৃহস্পতিবার দিন হলুদ কোনো জিনিস, ছোলার ডাল হতে পারে বা অন্য যে কোনো কিছু হলুদ জিনিস তোমরা দান করে দাও বা প্রবাহমান জলে ভাসিয়ে দাও। আর চন্দ্রের জন্য প্রতি সোমবার বা রোজ যদি পারো তো শিবলিঙ্গে অভিষেক করো, শিবের মাথায় গঙ্গা জল ঢালো, দুধ জল ঢালো। এগুলো করলে যদি চন্দ্রটা কিছুটা মিনিমাইজ হয় বা চন্দ্র দোষ একটু হলেও যেন চলে যাওয়ার ব্যাপারটা থাকে। তো এইগুলো করলে আমি মনে করি যে আগামী দিনে যে দোষগুলো আসছে, যে যোগগুলো আসছে, কিছুটা হলেও আমরা এর দোষের প্রভাবটা কমাতে পারবো, মিনিমাইজ করতে পারবো। এটাই বলতে চাইছি, এটা হলো সঠিক প্রতিকার। এরপরে বাকিটা সব তোমাদের উপর ডিপেন্ড করবে, নিজের নিজের জন্মছকের উপর ডিপেন্ড করবে। আর আমি চেষ্টা করলাম বোঝানোর আমার মতো করে, যতটা পারলাম বললাম। এরপরে ভালো লাগবে না লাগবে সেটা তোমাদের ব্যাপার, আর সবই তার ইচ্ছা। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীকালে রাশিফলের ভিডিও যেমন আনতাম সেভাবে আমি আনার চেষ্টা করব, রেগুলার দেওয়ার চেষ্টা করব। আজকে এটুকু থাক বন্ধুরা।